তো এই ঘটনাটি মূলত দীর্ঘ প্রায় 22 বছরেরও বেশি সময় ধরে চলছে, এখনো চলছে, যেটা ওই পরিবার সাফার করেই যাচ্ছেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনায় একটি জায়গা আসবে। এই জায়গা সম্পর্কে নাকি বাংলাদেশের কোনো এক বিখ্যাত কবি তার কবিতা বা অন্য কোনো লেখনীতে উল্লেখ করেছিলেন। এই শাহবাজপুর গ্রামেরই মুন্সিরহাট নামক একটা জায়গায় একটা দিঘি রয়েছে, মিয়ার বাড়ির দিঘি। এই দিঘিকে কেন্দ্র করে মূলত উনি একটি কবিতায় কিছু লাইন উল্লেখ করেছিলেন। তবে সেটা কার কবিতা এই বিষয়ে অবশ্য আমাদেরকে ইয়াসিন আহমেদ ভাই জানাতে পারেননি, বা আমিও এটা জানি না ঠিক। আপনাদের কারো জানা থাকলে আমাদেরকে পরবর্তীতে জানাতে পারেন। এই তথ্যটা শুরুর দিকেই দিয়ে নিলাম, কারণ এই তথ্যটা আমাদের যদিও বা ঘটনার সাথে সম্পৃক্ত নয়, কিন্তু তারপরও ঘটনার সত্যতা প্রমাণে কিছুটা হলেও রেফারেন্স হিসাবে কাজ করে। তো চলুন প্রিয় লিসেনার্স, আমরা মূল ঘটনাতে চলে যাই। এই ঘটনাটি মূলত এই ইয়াসিন আহমেদ ভাইয়েরই খুব কাছের এক ছোট ভাই, তিনি বলেছিলেন তার বাড়ি ওই একই গ্রামেই, তার পরিবারের সাথেই মূলত ঘটনা ঘটেছে। তো ঘটনার শুরুটা 2002 সাল থেকে ধরা চলে। তো এই যে বাড়িটা, এই বাড়িটা মূলত এই ইয়াসিন আহমেদ ভাইয়েরই ওই কাছের এক ছোট ভাই, তার নাম হচ্ছে সজীব, এই সজীব ভাইদের। তো এই বাড়ির কাছে অনেক পুরনো একটা প্রাচীন গাছ এখনো রয়েছে। তো ওখানে যেটা হয় সেটা হচ্ছে যে ভোরবেলা বাড়ির কোনো সদস্য যদি ঘুম থেকে উঠে পড়ে, ওঠার পর ওই বাড়িতে নাকি কেউ ধূপ জ্বালায়। তো ধূপ জ্বালানোর পরে ওই ধূপের গন্ধ বাড়ির অন্য সদস্যদের যখন নাকে যায়, তখন বুঝতে পারে বাড়ির অন্য কোনো সদস্য উঠে গেছে। মানে যিনি সবার আগে ওঠেন উনি ধূপ জ্বালান। তো এই যে সজীব, এই সজীবের যিনি দাদা, এই সজীব এবং সজীবের দাদা এক রুমে ঘুমাতো। তো তার দাদা কৃষিকাজ করতেন, গরু ছিল, গরু নিয়েও মাঝে মাঝে বাইরে যেতেন। অনেক সময় বলতে অধিকাংশ সময় তার দাদাই ঘুম থেকে আগে আগে উঠে যেতেন এবং ধূপ জ্বালিয়ে দিতেন। ধূপ জ্বালালে ওই যে দেখা যাচ্ছে যে গোয়ালঘর থেকে আশেপাশে, মানে অনেক জায়গা আছে, তো গোয়ালঘর থেকে শুরু করে আশেপাশে অনেক যে জায়গা, সেখানে মশা মাছি এগুলোও কমে যায়। আর সকালবেলা ওনারা এটা করেন আর কি, ওখানে ওই পরিবারে ওই বিষয়টার প্রচলন রয়েছে। তো উনি একদিন হয়েছে কি, ঘুম থেকে উঠে পড়েছেন। ঘুম থেকে উঠে উনি ধূপ জ্বালিয়েছেন। তো ধূপের গন্ধ অন্যান্য যে ঘরগুলো রয়েছে সেই ঘরেও গিয়েছে। তো এই সজীব ভাই যেহেতু তার দাদার সাথে ঘুমান, ধূপের গন্ধে তারও ঘুম ভেঙে গিয়েছে। তো উনি চিন্তা করছেন কি ব্যাপার, দাদা এত রাত্রে উঠলো। তো সজীব ভাই আবার দরজা খুলে বাইরে বের হয়েছেন, গিয়ে দেখেন যে তার দাদা উঠোনে দাঁড়িয়ে আছে। তো সজীব ভাই বলছে, কি দাদু, তুমি এত রাত্রে এখানে দাঁড়িয়ে আছো কেন? তো দাদু আবার বলছে যে, এত রাত কই, ফজরের আজান হয়ে গেছে, তুই শুনিস নাই? আমি তো আজান শুনলাম, এই জন্য তো আমি উঠে গেছি। এখন গরু নিয়ে আমি বাইরে যাব, তোর যদি উঠতে ইচ্ছা না হয় তুই ঘুমায় থাক। তো সজীব ভাই তখন আবার খুব একটা বেশি চিন্তা করেন নাই। আর ওই সময় তার কাছে মোবাইলও ছিল না, ঘড়িও ছিল না, এক্সাক্ট কয়টা বাজে উনি ওটা বুঝতেও পারেননি। উনি আবার বিছানায় শুয়ে পড়েন। আর ওনার দাদা কি করেন, ওই ওনার যে গোয়াল ঘর, ওখান থেকে দুটো গরু নিয়ে বাড়ির বাইরে চলে যান। ধূপের গন্ধ যেহেতু অন্য ঘরেও গিয়েছিল, অন্য সদস্যরা চিন্তা করলো কি ব্যাপার, এত রাতের বেলা দাদা গেল কই? তো সজীবের দাদার অন্য যারা ছেলে ছিল, মানে সজীবের কাকার একটা ঘর ছিল পাশে। তো ওনারও কিন্তু ওই এত রাতের বেলা ধূপের গন্ধ আসার পরে ওনার একটা সন্দেহ লেগেছে, কি ব্যাপারে এত রাত্রে আমার বাবা উঠলো কেন? তো ওনার আবার ঘুম থেকে উঠেছেন, উঠে আবার সজীবকে ডেকেছেন, যাই সজীব, তো দাদা কই? তখন সজীব তো বলছে, দাদা তো গরু নিয়ে বাইরে গেছে। সর্বনাশ, এখন গরু নিয়ে বাইরে গেছে কেন? সজীব বলে যে ফজরের নাকি আজান দিছে। না, ফজর আজান তো দেয় নাই, ফজর আজানের বহু বাকি। তখন আবার শীতকাল চলছে। তখন পরিবারের সদস্যরা চিন্তা করে যে এটা বড় ধরনের একটা বিপদ আপদ এখানে হবে। তখন ওনারা যেটা করেন, দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পড়েন। বাড়ি থেকে বেরিয়ে এই সজীবের দাদা তাকে খুঁজতে শুরু করেন।
তো সজীবের দাদার অন্য যে ছেলে মানে সজীবের কাকা, তিনিও তার পরিবারের সদস্যদেরকে নিয়ে বেরিয়ে পড়েন, সজীবও বেরিয়ে পড়েছে। এখন সজীবের দাদা করেছে কি, ওই যে হাতে যে ধূপটা জ্বালানো ছিল, ধূপটা হাতে নিয়ে আর গরু দুটো নিয়ে হাঁটা শুরু করেছেন। তো ওনারা তো ধূপের গন্ধ পেয়েছেন যে কোন দিক দিয়ে যায়, ধূপের গন্ধ আসছে, ওনারা ওই দিক দিয়ে যাওয়া শুরু করেছেন। এখানে হয়েছে কি যে ঢাকা সিলেট হাইওয়েতে একটা ব্রিজ রয়েছে, ওটাকে তিতাস ব্রিজ বলে। ওই সময়ে ওইটা স্টিলের ব্রিজ ছিল, মানে বেইলি ব্রিজ ছিল আর কি। এখনকার মতো এরকম অবকাঠামোর ব্রিজ তখনও হয়নি। তো ওই ব্রিজটা পার হয়েই আর একটা ব্রিজ আছে, এটাকে রামপুর ব্রিজ বলে। ওই রামপুর ব্রিজের ওখানে অনেকেই নাকি ভয় পান, এখনো অনেক ভয়ের ঘটনা নাকি সেখানে শোনা যায়। আর ওই সময় শীতকাল ছিল, তো শীতকালে অধিকাংশ মানুষই ওই ব্রিজের উপর দিয়ে না গিয়ে তাদের খেতে যেতে হচ্ছে গরু ছাগল নিয়ে ওই ব্রিজের নিচ দিয়ে, কারণ শীতকালে পানি খুব কম থাকতো, অনায়াসেই নদীটা পার হয়ে চলে যাওয়া যেত। তো সজীবের দাদা উনি ওই গরু নিয়ে ওই তিতাস ব্রিজের দিকে যাচ্ছেন। এদিকে পেছন থেকে সজীবের কাকার পরিবারের সদস্যরা, ওনারা তো দূর থেকে দেখতে পেয়েছেন। চাঁদের আলো ওই সময় ভালোই ছিল, কুয়াশা অতটা ছিল না, যদিও বা শীতকাল ছিল। তো ওনারা তো দূর থেকে ডাকছেন, সজীব ডাকছে, ও দাদা দাদা দাঁড়াও দাঁড়াও। এদিকে সজীবের কাকা বাবা বাবা বলে ডাকছেন, কিন্তু না, কোনো এক মোহে পড়ে উনি দুটো গরু নিয়ে হেঁটেই যাচ্ছেন। আর ওনার বাম হাতে ধূপ জ্বালানোর জন্য যে পাত্রটা রয়েছে, ওই পাত্র, ওখান থেকে ধোঁয়া বের হচ্ছে, ধূপের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছে। আর এক হাতে দুটো গরুর রশি তিনি ধরে সামনের দিকে এগিয়েই যাচ্ছেন। তো এদিকে কি ঘটেছে, এই যে সজীবের যিনি কাকা, উনি কোনো একটা অশুভ লক্ষণ বুঝতে পেরে উনি দৌড় দিয়েছেন তার বাবাকে ধরার জন্য। যখন কাছাকাছি আসবেন, মানে খুব যে কাছাকাছি তা না, হয়তো বা তখনও প্রায় 25-30 হাত দূরে রয়েছেন, উনি কিন্তু দৌড়ে আসছেন। যখনই 25-30 হাত দূরে আছেন, উনি খেয়াল করেন মনে হলো কালো একটা অবয়ব দমকা বাতাসের মতো ওই যে সজীবের দাদার হাতের যে দুটো রশি ছিল, দুটো রশিতে দুটো গরুর মানে দড়ি আর কি, একটা গরু মনে হলো ছো মেরে ওই জিনিসটা নিয়ে গেল। এবং নিয়ে যে গেল বিষয়টা এরকম নয়, ছো মারার সাথে সাথে ওই গরুটার মনে হলো যে ওই গরু তো একটা ভারী জিনিস, তাই না? তখন মনে হলো গরুটা একটা কাপড়ের মতো ওড়া শুরু করলো এবং সেটা নিচে পড়ে গেল। তো উনি যখনই কাছে গিয়ে মানে তার বাবাকে হাত দিয়েছেন শরীরে, তখনই তার বাবা চমকে উঠে বলছে, এই কি রে, আমি এখানে কেন? আমি এই জায়গা কি করি? আমি তো ঘুমাইছিলাম, আর গরু নিয়ে আমি কি করতেছি এই জায়গা? তখন ওই সজীবের দাদা, তো উনি বলছেন যখন এই কথা, তখন সজীবের কাকা বলছে, বাবা এই ঘটনা, তুমি তো গরু নিয়ে চলে আসছো, এই যে দেখো একটা গরু নাই, আমি তো এই জিনিস দেখলাম। গরু নাই মানে? বলে যে হ্যাঁ গরু নাই, এই যে দেখো সামনে মনে হয় পড়ে আছে কি, চলো তো দিকে যাই। তো ইতিমধ্যে কিন্তু সজীবরাও কাছে চলে আসছে। তারা গিয়ে দেখে যে ওইখানে যে ওই যে একটা কালো অভাব দমকা বাতাসের মতো ওই গরুটাকে ছো মেরে উড়িয়ে নিয়ে গিয়েছিল, মূলত মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ওই গরুর মাংস হাড় সব খেয়ে ফেলেছে। আর খাওয়ার পর শুধু গরুর চামড়াটা ওখানে পড়েছিল, যার কারণে একটা কাপড়ের মতো ভেসে ভেসে ঠাস করে নিচে পড়ে গেছে। অন্য গরুটা কিন্তু ঠিক ছিল, কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল ওই গরুটাও যেন কেমন করছে, মনে হচ্ছে যে এখন ওই গরুটার দিকেও কোনো একটা অশুভ শক্তির নজর পড়েছে। ওনারা দ্রুত ওখান থেকে গরু নিয়ে হাঁটা শুরু করেন বাড়ির দিকে। তো ওই সময় কিন্তু এই যে সজীবের দাদা, উনি কিন্তু স্বাভাবিক হয়ে গিয়েছিলেন, দ্রুত বাড়ির দিকে আসতে থাকেন। ইতোমধ্যে আবার আরেকটা ঘটনা ঘটেছে, সজীবের বাবা ওই সময়ে চট্টগ্রামে চাকরি করতেন, উনি আবার ওই দিনই রাতের বেলা বাড়িতে এসেছিলেন। বাড়িতে এসে দেখেন বাড়িতে কেউ নাই। তো উনি আবার চিন্তা করেছেন যে বাড়িতে কেউ নেই, গেল কোথায়, সবাই মনে হয় মাঠের দিকে গিয়েছে। তো মাঠের দিকে উনি আবার গিয়েছেন, যে এত রাতের বেলা সবাই মাঠের দিকে গেল, বাড়ির গরু নাই, তারপরে বাড়ির একটা সদস্যও নাই,
নিশ্চয়ই মাঠের দিকে গিয়েছে। তো উনি মাঠের দিকে গিয়েছেন, ওই যে মাঠের দিকে যেই একটা ব্রিজ রয়েছে, ওই ব্রিজ না, মানে একটা গাছ রয়েছে অনেক পুরনো, ওই গাছটার ওই দিকে উনি গিয়েছেন। তো ওইখানে যাওয়ার পর উনি কোনো কিছু একটা দেখে ভয় পেয়েছিলেন, বা কোনো একটা হঠাৎ ওনার সাথে কিছু একটা হয়েছিল, ওইখানে আবার উনি সেন্সলেস হয়ে পড়েছিলেন। মানে একটা ঝামেলার মধ্যে আর একটা ঝামেলা। ইতোমধ্যে ওনারা বাড়িতে যে ফেরত আসছিলেন, ফেরত আসার সময় ওই মাঠের পাশ দিয়ে আসতে হয়, সেখানে দেখেন একজন পড়ে আছে, সেটাকে সজীবের আব্বা। সবাই তো বুঝতে পেরেছিলেন যে সজীবের আব্বা তো এই যে চট্টগ্রাম থেকে এসেছে, তারপর মনে হয় বাড়িতে কাউকে দেখতে না পেয়ে বাইরে বের হয়ে এইখানে এসে কোনো কিছু দেখে আবার ভয় পেয়েছে। এমনিতেই তো একটা ঘটনা ঘটেছে, সেখান থেকে আবার তাকে উদ্ধার করে আনা হয়। তো যাই হোক, এই যে ব্যাপারটা ঘটলো, এই জিনিসটা কিন্তু এইভাবে কেউ আশাই করে নাই যে এই ধরনের ঘটনা ঘটবে তাদের ফ্যামিলির সাথে। একটা গরু এইভাবে খেয়ে ফেললো, চোখের পলকে খেয়ে ফেললো। গেরস্ত বাড়ির একটা গরু এইভাবে হাওয়া করে দিল, তাহলে মানুষকে হাওয়া করতে কতক্ষণ? তারা এই বিষয়টা নিয়ে কিন্তু খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং খুব চিন্তিত হয়ে পড়েন। এরপর ওই শাহবাজপুর বাজারের মসজিদের একজন ইমাম, উনি খুব প্রবীণ একজন মানুষ, এখনো উনি জীবিত আছেন। তো উনি এরকম জিনের চিকিৎসাগুলো করতেন। এরপর ওনার কাছে সজীবের দাদা, সজীবের কাকা, সজীবের বাবাও যান যে এই ঘটনা, আমরা তো এরকম ভয় পাচ্ছি, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তখন উনি একটু সময় নেন, কারণ ওনার কাছে ওনার বেশ কিছু ভালো শিষ্য জিন ছিল যারা খুব পরহেজগার। তো উনি ওনাদের কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করবেন বলে জানান, এবং কিভাবে সমাধান করা যায় এটা আর কি বলবেন। তো এর পরের দিন ওই হুজুর এই সজীবদের বাড়িতে আসেন। বাড়িতে আসার পর উনি ওই বাড়ির চারদিকে একটু পর্যবেক্ষণ করেন এবং একটা গর্তের কাছে গিয়ে দাঁড়িয়ে যান। মূলত সজীবদের বাড়ির বিভিন্ন ময়লা আবর্জনা, বিশাল একটা গর্ত ছিল, ওখানে ফেলা হতো, এবং গর্তের এক পাশে আবার ওয়াশরুম তৈরি করা হয়েছিল। তো ওইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে উনি আবার বাড়িতে চলে আসেন। তো তখন ওই হুজুর সজীবদের পরিবারের সবাইকে একটি ইতিহাস শোনান। সেটা হচ্ছে যে এই যে গর্ত, এখানে বহু আগে একটা প্রাচীন গাছ ছিল, মানে অনেক বয়স হয়ে গিয়েছিল গাছটির। তো এই গাছটি এই সজীবের পরিবারই কেটে ফেলেছে এখান থেকে, মানে তাদের থাকার সুবিধার জন্য কেটে ফেলেছে আর কি। তো গাছের ওই জায়গাতেই বেশ গভীর গর্ত হয়ে গিয়েছে এখন, আর ওই জায়গাতে একটা ওয়াশরুমও তৈরি করা হয়েছে। আর একটা ব্যাপার হলো, বহুকাল আগে, মানে 1000 বছর আগে, এইখানে কোনো একটা জিন পরিবার এসে বসবাস শুরু করে। পরবর্তীতে সেখান থেকে তাদের আরো বংশধর হয়, পুরো একটা বংশ এখানে বসবাস করে। কিন্তু এরা ভালো জিন না, এরা পিশাচ শ্রেণীর জিন। তো এরা এখানে বসবাস করছিল, হঠাৎ করে গাছটাও কেটে ফেলা হয়। তো এই কারণে ওরা বেশ ক্ষুব্ধ ছিল। তো এখন হঠাৎ করে এরা আরো বেশি ক্ষুব্ধ হওয়ার কারণ কি হলো? ক্ষুব্ধ হওয়ার পরেও যে কোনো ঘটনা ঘটিয়েছে বিষয়টা এরকম নয়, কিন্তু হঠাৎ এই ঘটনা কেন ঘটলো? তো এই প্রসঙ্গে হুজুর বলেন যে তোমরা এখন এই জায়গাতে একটা বাড়ি করার চিন্তা করছো, মানে তোমাদের জমির উপর একটা বাড়ি করার চিন্তা করছো। তো বাড়ি করলে তো ঘরটা বড় হবে এখনকার অবস্থান থেকে, তখন ওদের অসুবিধা হবে। মূলত এই কারণেই ওরা ক্ষিপ্ত হয়েছে। এখন সমাধান কি? তখন হুজুর বলেন যে আমার সাথে থাকা যারা জিন রয়েছে এরা পরহেজগার, কিন্তু এরা পিশাচ শ্রেণীর জিন, এদের সাথে এদের মেলে না। তবে ওরা ওদের সাথে কথা বলবে যাতে করে এই জায়গা ছেড়ে ওরা অন্য জায়গায় চলে যায়, ওদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে। অন্য কোন জায়গায় ট্রান্সফার করা যায় আমি ওদের সাথে কথা বলে এই বিষয়গুলো সুরাহা করার চেষ্টা করব, এইটা ওই হুজুর বলেন। পরবর্তীতে ওই হুজুর তার অনুগত জিনদের মাধ্যমে ওই জিনদের সাথে যোগাযোগ করতে সক্ষম হন, এবং ওই জিনেরা অন্য জায়গায় চলে যেতে রাজি হন। অন্য জায়গাটা কোন জায়গায়? সেটা হচ্ছে এই যে সজীব ভাইদের বাড়ি থেকে মুন্সিরহাটি নামক যে জায়গাটা রয়েছে, সেখানে মিয়ার বাড়ি দিঘি বা মুন্সিরহাটি দিঘি নামে পরিচিত যেই জায়গাটা, তো ওই দিঘির পাশে একটা বাঁশঝাড় রয়েছে। তখন হুজুর ওই জিনগুলোকে ওই বাঁশঝাড়ের ওখানে আস্তানা গাড়তে বলেন। হুজুর ওই জিনদেরকে তার জিনের মাধ্যমে বুঝিয়েছিলেন যে এখানে তো মনুষ্য বসতি, ওরা আস্তে আস্তে সেখানে ঘর বাড়ি করবে,
ওদের বংশধররা সেই ঘর বাড়ি ভেঙে আবার নতুন করে আরো বড় বাড়ি করবে, এটা তো চলতেই থাকবে। আর 1000 বছর ধরে তোমরা এখানে আছো, একটা সময় সবকিছুই তো পরিবর্তন হয়। 1000 বছর আগে এই ভূমি তো এরকম ছিল না, এখানে অন্যরকম ছিল। সেখানে নদী থাকতে পারতো, বা সেখানে আস্তে আস্তে চর জেগেছে হয়তো, বা তারপর আস্তে আস্তে এখানে এরকম ভূখণ্ড হয়েছে, তারপর এরকম অনেক প্রাচীন গাছ হয়েছে। এইভাবেই তো ভূখণ্ডের অনেক পরিবর্তন ঘটে। তো এই ভূখণ্ডের একটা সময় আস্তে আস্তে অনেক পরিবর্তন ঘটবে, তোমরা তো সবসময় এরকম থাকতে পারবে না। এর থেকে ভালো হয় তোমরা এরকম জায়গায় চলে যাও, বিশেষ করে মিয়ারবাড়ি যেই দিঘিটা রয়েছে, এই দিঘির পাশে বাসা রয়েছে, এখানে চলে যাও। তখন ওই জিনেরা রাজি হয়। কোনো ধরনের ওই যে ভোগ দেয়া বলে না, ওই যে গরু জবাই করে দেয়া, মহিষ জবাই করে দেয়া, ছাগল জবাই করে দেয়া, এগুলোর কোনো কিছুই প্রয়োজন হয় নাই। ওই জিনেরা ওখান থেকে ট্রান্সফার হয়ে ওই জায়গাতে চলে যায়। তো ওই জায়গাতে চলে যাওয়ার পর একদম সবকিছু স্বাভাবিক, মানে সবকিছু কুল, একদম স্বাভাবিক জীবনযাপন সবাই করছে। সবাই ধারণাই করেছিল যে এই সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু কে জানতো যে আরো বড় ধরনের সমস্যা তাদের জন্য অপেক্ষা করছে। এই ঘটনার পরে প্রায় 6-7 বছর খুবই স্বাভাবিকভাবে তারা জীবনযাপন করেন, কোনো ধরনের কোনো সমস্যা হয় না। এরপরে একটা ভয়ানক ঘটনা ঘটে সজীব ভাইয়ের মায়ের সাথে। সেটা হলো, ওই যে ওয়াশরুমটা কিন্তু ওই জায়গাতেই ছিল। তো ওরা তো মনে করছে সব দিন চলে গেছে, কোনো সমস্যা নাই। একদিন রাতের বেলা সজীব ভাইয়ের মা ওয়াশরুমে গিয়েছেন। তো ওয়াশরুমে যেই না গিয়েছেন এবং ওয়াশরুমের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছেন, উঠোনে একটা অদ্ভুত আওয়াজ উনি শুনছেন। আওয়াজটা এরকম যে চট 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 এরকম শব্দ, চটচট শব্দ। কেমন যে অনেক সময় মহিলাদের যাদের লম্বা চুল থাকে, গোসল করার পর গামছা দিয়ে বা কোনো কাপড় দিয়ে ওই চুলটাকে, ওই ভেজা চুলকে একটা বাড়ি দেন, বাড়ি দিলে এক ধরনের চটচট শব্দ হয়। তো এই চটচট শব্দটা কিন্তু ওই চুলের, ভেজা চুল থেকে হয়। বিশেষ করে মহিলারা কিন্তু এই শব্দটা ঠিকই বুঝতে পারেন। তো সজীব ভাইয়ের মা উনি চিন্তা করছেন, কি ব্যাপার, এত রাতে উঠানে এই ভেজা চুল ঝাড়ে কে, আর শব্দ হচ্ছে কেন? তো উনি ওনার ওই ওয়াশরুমের দরজার একটা ছিদ্র ছিল, টিনের দরজার ছিদ্র ছিল। তো উনি ছিদ্র দিয়ে এক চোখ লাগিয়ে বাইরে দেখার চেষ্টা করছেন। উনি দেখেন যে মোটামুটি লম্বা একটা অবয়বটা সাদা শাড়ি পরা, গ্রামের মহিলারা যেভাবে শাড়ি প্যাচ দিয়ে পরে ওইভাবে শাড়ি পরা, সে আর একটা কাপড় জাতীয় কিছু দিয়ে তার ভেজা চুল ওইভাবে চটচট শব্দ করছে। তো সে এক পাশ ফিরে এই কাজটা করছে উঠোনে দাঁড়িয়ে। কিন্তু সজীব ভাইয়ের মা উনি যে ওই ওয়াশরুমের দরজার ছিদ্র দিয়ে চোখ লাগিয়ে ওটা দেখছেন, মনে হলো যে ওই অবয়বটা বুঝে গেছে যে তাকে কেউ দেখছে। সে আস্তে করে মাথাটা ঘুরিয়ে চোখ বড় বড় করে ওই ওয়াশরুমের দরজার দিকে তাকায় এবং তাকিয়ে বলে, আমি কিন্তু বুঝে গেছি তুই আমাকে দেখছিস, তোকে কিন্তু আমি এখন এখান থেকে বেরোতে দেব না। যখনই এই বিষয়টা বলেছে, তখন এই সজীব ভাইয়ের মা পেয়েছে প্রচন্ড ভয়, এবং এমন ভয় পেয়েছেন উনি প্রচন্ড জোরে ওইখান থেকে একটা চিৎকার দিয়েছেন। তো ওনার চিৎকারে বাড়ির অন্য সদস্যদের তো ঘুম ভেঙে যায়, তারা তো দৌড়ে বাইরে বের হয়। তারা কিছু দেখেন নাই। ওদিকে সজীব ভাইয়ের মা দরজা খুলে বাইরে বের হয়ে আসেন। কি হয়েছে বলে, আমি তো ভয় পাইছি। কিন্তু কি দেখেছেন এগুলো আবার উনি বলেন নাই, ওগুলো উনি চেপে যান। কারণ হচ্ছে যে ওনার ছেলে সজীব, তারপর পরিবারের অন্য সদস্যরা রয়েছে, তারাও ভয় পেতে পারে। তো উনি অন্যদের কথা চিন্তা করে এই বিষয়টা একদম চেপে গিয়েছিলেন। তো এরপর থেকে সজীব ভাইয়ের মায়ের বিভিন্ন ধরনের অসুস্থতা এসে ভর করে। অনেক চিকিৎসা করা হচ্ছে, এখন পর্যন্ত তার পরিপূর্ণ সুস্থতা আর আসে না। এর কিছুদিন পর আর একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে সজীব ভাইয়ের নানি রাতের বেলা ওই একই ওয়াশরুমে গিয়েছেন। তো ওয়াশরুমে যাওয়ার পর উনি ওই ধরনের শব্দ, চট 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 শব্দ উনি পাচ্ছেন, ওই যে ভেজা চুল ঝাড়ার শব্দ। তো উনিও কি করেছেন, ওই দরজার একটা ফাঁকা দিয়ে দেখার চেষ্টা করেছেন যে ওইখানে কি। তো উনি যখন একটু চুপিসারে দেখার চেষ্টা করছেন, ওই জিনিসটা কিন্তু
তার দিকে পুরো শরীর ঘুরিয়েছে। আগের বার কিন্তু তার শরীরটা এক পাশ থেকে দেখা গিয়েছিল, কিন্তু এবার সে উল্টো ঘুরেছিল। সে কি করলো, পুরো শরীর ঘুরিয়ে ওয়াশরুমের দিকে তার মুখটা নিয়ে নিল। নেয়ার পরে বলছে, তুইও আমাকে দেখে ফেললি, তোকেও তো এখান থেকে বেরোতে দেব না। এই কথা শোনার সাথে সাথে সজীব ভাইয়ের নানিও দিয়েছেন প্রচন্ড জোরে এক চিৎকার। তো উনি চিৎকার দিয়ে ওইখানেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আগের বার কিন্তু সজীব ভাইয়ের মা অজ্ঞান হন নাই, কারণ উনি তো অতটা বয়স্ক মানুষ নন, তো এই জন্য ভয় পেলেও অজ্ঞান হন নাই আল্লাহর রহমতে। কিন্তু সজীব ভাইয়ের নানি তো বয়স্ক মানুষ। আর এইরকম একটা দৃশ্য যে একটা জিনিস ঘুরে সে কোনো একটা কাজ করছে, কিন্তু কেউ দেখছে, এটা ওই জিনিসটা কিভাবে বোঝার সাথে সাথে সে শরীরটা ঘুরিয়ে নিয়ে ঠিক ওই দিকটাতে তাকায় যেদিকে কেউ একটা ছিদ্র দিয়ে চোখ লাগিয়ে দেখছে। একটা অদ্ভুত ব্যাপার। কিভাবে সে বোঝে? মনে হচ্ছে কানের কাছে কেউ এসে তাকে বলে দেয়, এই তোকে দেখছে, আর তখনই সে ঘুরে তাকায়। তো যাই হোক, সজীব ভাইয়ের নানি অজ্ঞান হয়ে গিয়েছেন। তারা দ্রুত ওয়াশরুমে গিয়ে, সজীব ভাইয়ের নানি তো ওয়াশরুমে যাওয়ার পরপরই দেখেছেন, ওয়াশরুমের দরজা তখন লাগানোর সময় পান নাই। তারপরে ঢোকার সাথে সাথে ঘটনা, তো দরজা খোলাই ছিল, দ্রুত তার নানিকে ওখান থেকে বের করা হয়। নানি যখন স্বাভাবিক অবস্থায় হন, জ্ঞান ফেরে, তখন যখন এই বিষয়টা বলেছেন, তখন মূলত এই সজীব ভাইয়ের মা এই বিষয়টা বলেন যে আমিও তো এই একই জিনিস দেখেছি, যে ওই জিনিসটা যখনই দেখার চেষ্টা করি তখনই সে টের পেয়ে যায়, আর ঘুরে এই কথা বলে। তখন সবাই চিন্তা করেন যে ওই হুজুর না বলল সব জিন ট্রান্সফার হয়ে গেছে, তাহলে এই সমস্যা কেন হচ্ছে? তখন আবার আর একজন হুজুরের কাছে যান, উনি কুমিল্লার দাউদকান্দির একজন হুজুর। তাকে যখন এই বিষয়টা বলা হয়, উনি কিছু আমল দেন, সেই আমলগুলো ওনারা করা শুরু করেন। আর ওই হুজুর বলেন একটা ভয়ানক কথা, সেটা হচ্ছে এই যে সজীব ভাইয়ের মা, উনি যখন ওই জিনিসটা দেখেছেন, ওই জিনিসটার সাথে চোখাচোখি হয়েছে, এরপর থেকে ওই ভয়ানক পিশাচ শ্রেণীর ওই মহিলা জিনটা, ওই জিনটা সজীব ভাইয়ের মায়ের উপরে ভয়ানক ব্ল্যাক ম্যাজিক করেছে। এটা কোনো মানুষ করে না, এটা জিন করেছে। মূলত ক্ষিপ্ত হয়ে যে তারা এই বাড়িতে আছে। তো হুজুর যখন এই কথা বলেন, তখন আগের যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো বলেন, যে এরকম একজন হুজুর তো বলেছিলেন যে তাদেরকে তাড়িয়ে দিয়েছেন। তখন ওই হুজুর বলেন, হ্যাঁ তার কথা সত্য, ওখান থেকে তারা ট্রান্সফার হয়ে যায়, কিন্তু কিছু কিছু জিন থাকে না যে তারা আসল জায়গা ছেড়ে যেতে চায় না। মানুষদের মধ্যে কিছু থাকে কোনোভাবেই নিজের বাপ দাদার ভিটামাটি ছেড়ে কোথাও যেতে চায় না, যত যাই হোক না কেন সেটাই আঁকড়ে ধরে পড়ে থাকতে চায়। মূলত জিনদের ওই বংশের মধ্যে এই পরিবারটাও একই রকম ছিল, যে তারা কোনোভাবেই এই জায়গাটা ছেড়ে যেতে চায় না। বহুকাল ধরে আছে, তো এখানে একটা মায়া সৃষ্টি হয়ে গেছে, এই জন্য তারা কোনোভাবেই যেতে চায় না। আর ওখানে যেই লোকজন আসা যাওয়া করে, বিশেষ করে রাতের বেলা, ওদেরকে কেউ দেখে ফেললে ওরা খুব ক্ষিপ্ত হয়। যেহেতু এই পরিবারের উপর এমনিতেই ওরা ক্ষিপ্ত ছিল, এই ক্ষিপ্ততার প্রতিশোধ হিসাবে প্রথম শিকারটা তারা এই সজীব ভাইয়ের মাকে বানানোর চেষ্টা করেছে। এই জন্য ওই জিনটা সজীব ভাইয়ের মায়ের উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে, যার কারণে উনি অসুস্থ এবং কোনোভাবেই ওনাকে সুস্থ করা যাচ্ছে না। তবে ওই হুজুর বেশ কিছু আমল শিখিয়ে দেন এবং এগুলো করে যেতে বলেন, যেটা উনি এখনো করে যাচ্ছেন। এরপর কিন্তু দিন চলছিল, টুকটাক কোনো ঘটনা তো ঘটতেই পারে। আর একটা ব্যাপার হয় কি, একদম রিসেন্ট ঘটনা, সেটা 2023 সালে সজীব ভাইয়ের বিয়ে হবে। বিয়ের ঠিক আগের রাত্রের ঘটনা। বিয়ের আগের রাতে, পরের দিন বিয়ের আগের রাতে বাড়িতে মেহমান আসছেন। তো হয় কি, ওই যে ওয়াশরুমটা, ওই ওয়াশরুমে সজীব ভাইয়ের বোন গিয়েছেন। বোন যখন গিয়েছেন, ঢোকার সাথে সাথে একটা মহিলা কণ্ঠ সজীব ভাইয়ের বোনের কানের কাছে এসে বলছে, কিরে মা, কেমন আছিস? অনেকদিন তো আসিস না এই বাড়িতে, যাক ভালোই হলো, তোর সাথে দেখা হয়ে গেল। যখনই এই কথা সজীব ভাইয়ের বোন শুনেছেন, উনি তো ওরে বাবা গো মা গো বলে চিৎকার দিয়ে ওয়াশরুমের দরজা খুলে বাইরে ছোটাছুটি শুরু করছেন, যে আমার মেরে ফেললো, খেয়ে ফেললো, ওয়াশরুমের ভিতরে কে যেন কথা বলে। তখন বাড়ির তো মেহমানরা ছিলেন,
এই ধরনের হঠাৎ করে মারাত্মক ভয় পায় না, তো যে কেউ ভয় পাবে। ওয়াশরুমের ভিতরে অন্ধকার একটা জায়গার মধ্যে কেউ যদি হঠাৎ করে কানের কাছে সেই ধরনের কথা বলে, যে কোনো সুস্থ মানুষেরই তো হার্ট ফেল করে মারা যাওয়ার কথা। তো উনি হঠাৎ করে এই ভয়টা পেয়েছেন, ওনার অবস্থা তো খারাপ হয়ে যায়, মানে ওনার খিঁচুনি উঠে যায়, মানে ভয় পেয়ে যা হয় আর কি। তো যাই হোক, ওনাকে সবাই শান্ত করার চেষ্টা করেন, যে যেটা দোয়া দুরুদ জানতেন ওনাকে পরে ফু দিয়ে একটু স্বাভাবিক করা হয়। এখন এই সমস্যা তো চলতে পারে না। বিয়ের আগের দিন এই ঘটনা ঘটলো, তখন সজীব ভাইয়ের বাবা উনি চিন্তা করছেন যে পরের দিন তো বিয়ে, ওই হুজুরদের তো দাওয়াত করেছেন, বিশেষ করে ওই যেই শাহবাজপুর বাজারের মসজিদের ইমাম সাহেব ওনাকে দাওয়াত করেছেন এবং আরো কিছু আলেম ওলামাকে দাওয়াত করেছেন, তারা তো আসবেন। চিন্তা করছেন যে আজকে রাত্রে কাউকে বিরক্ত করবো না, পরের দিন যেহেতু সবাই আসবেন এই বিষয়ে কথা বলবো। তো পরের দিন বিয়েতে ওনারা আসেন। একটা পর্যায়ে গত রাত্রের ঘটনাটা সবকিছু হুজুরদের কাছে খুলে বলা হয়। তখন শাহবাজপুর এই বাজার যে মসজিদের ইমাম সাহেব উনি এই বিষয়টা শোনেন। শোনার পর উনি আরো যারা আলেম ছিলেন তাদের সাথে কথা বলেন। এর মধ্যে একজন আলেম বলে ওঠেন যে এই সমস্যার সমাধান হবে। সাধারণত যারা এরকম নিজের ভিটে মাটি আঁকড়ে ধরে থাকতে চায় জিনদের মধ্যে, তো এদেরকে সম্মানজনক বিদায় দেওয়ার একটা উপায় আছে। বিশেষ করে এরা তো পিশাচ শ্রেণীর জিন। তোমরা দুটো ছাগল বা খাসি যেটাই হোক না কেন, এই দুটোকে জবাই করে তার রক্ত এই গর্তের মধ্যে ফেলে দিতে হবে। এই যে গর্তের মধ্যে তারা ময়লা আবর্জনা ফেলে, মূলত এই জায়গা দিয়ে ওরা থাকে। তো ওরা কি করবে, ওই রক্তটা খাবে। খাওয়ার পর ওরা তোমাদের উপর খুশি হয়ে চলে যাবে। তো জবাইটা কিন্তু শরীয়ত সম্মতভাবে করতে হবে এবং কালো সাদা হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। মূলত জবাইয়ের উপযোগী যে কোনো দুটো খাসি বা ছাগল হলেই হবে। একটা খাসি সজীব ভাই 2023 সালে 8,000 টাকা দিয়ে কিনে এনেছিলেন। আর একটা খাসি এই সজীব ভাইয়ের বোন যিনি ভয় পেয়েছিলেন, উনি নিজেই বেশ কয়েকটা খাসি পালতেন, তো একটা খাসি উনি দিয়ে দেন। এরপরে ওই দুটো খাসি জবাই করা হয়, জবাই করে ওই রক্তটা ফেলে দেওয়া হয় এবং যে মাংসগুলো, এই মাংসগুলো গরিব দুঃখীর মধ্যেই বিতরণ করে দেওয়া হয়েছিল। এরপর থেকে ওই ধরনের বড় ধরনের কোনো সমস্যা ওনারা ফেস না করলেও ছোটখাটো কিছু আলামত ওনারা টের পান। এর মধ্যে সজীব ভাই কি করেছিলেন, এই যে ওয়াশরুমে যখন ওনার মা এবং নানি ভয় পেয়েছিলেন, উনি 2011-12 সালের দিকে একবার রাতের বেলা ওই ওয়াশরুমে ইচ্ছাকৃত ভাবে গিয়ে পরীক্ষা করার চেষ্টা করেছিলেন যে ঘটনা কি ঘটে। উনি নাকি ওয়াশরুমে যখন গিয়েছেন, ওনার কাছে মনে হলো মাথার উপর থেকে একটা দমকা বাতাস এসে ওনার শরীরে লাগলো এবং লেগে ওই বাতাসটা ওয়াশরুমের আর একটা পাশ দিয়ে বের হয়ে গেল। ওই পাশটা তো আটকানো ছিল, মনে হলো টিন ভেঙে বের হয়ে গেল। তো উনি এই জিনিসটা দেখার পর, উনি তো ওয়াশরুমে ঢুকেছিলেন জাস্ট কি হয় পরখ করার জন্য, তো ঢোকার সাথে সাথে এই ঘটনা ঘটেছে। উনি তো দ্রুত দৌড়ে বাইরে বের হয়েছে। এটা কিন্তু 2011-12 সালের ঘটনা আর কি। তো ওই যে ওয়াশরুমটা ওনারা নতুন বাড়ি তৈরি করেছেন, তো বাড়ি তৈরি করার জন্য যে ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করেছিলেন, তো অদ্ভুত ব্যাপার হলো বা কাকতালীয় ব্যাপার যেটাই বলি না কেন, নতুন যে ওয়াশরুমটা, ওই ওয়াশরুমের যেই জায়গাটা, এই জায়গাটা আগের ওয়াশরুমের জায়গাটা একই রকম ভাবে মিলে যায়। মানে কাকতালীয় ভাবেই হোক বা যেভাবেই হোক, ওয়াশরুম আগে যেই অবস্থায় ছিল নতুন বাড়ি করার সময়, নতুন করে ওয়াশরুমটা ঠিক ওই জায়গাতেই নাকি তৈরি করতে হয়েছিল। তো এভাবেই চলছে। এখনো নাকি মাঝে মাঝে সেই জিনেরা ফেরত আসে। তো হুজুররা বলেছিলেন যে বহুকাল আগে থেকে ওরা বসবাস করে, তো এই জায়গার একটা মায়া রয়েছে, তাদের ত্যাগ করতে পারে না, এই জন্য মাঝে মাঝে তারা ফিরে আসে। আর ফিরে আসার সময় যদি কারোর সাথে দেখা হয়, ওরা রাগ করে, ওরা চিন্তা করে যে আমাদের জায়গার উপরে মানুষ থাকে, এই জন্য রাগ করে ওরা মাঝে মাঝে ভয় টয় দেখায় বা ভয়ের কথাবার্তা বলে। খুব বেশি আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, হুজুররা এটা বলছে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি এই পর্যন্তই ছিল। আমার কাছে কিন্তু একটি ব্যাপার একটু অদ্ভুত লেগেছে, সেটা হচ্ছে যে আমরা যেমন নিজেদের বাড়ির প্রতি একটা মায়া রয়েছে, নিজেদের বাড়ি ছেড়ে কোথাও যেতে চাই না, বাপ দাদার ভিটে মাটি ছেড়ে কোথাও যেতে চাই না, ঠিক তেমনি জিনদের মধ্যেও ওরা দীর্ঘকাল একটি জায়গায় বসবাস করতে করতে সেই জায়গার প্রতিও মায়া সৃষ্টি হয়ে যায়, ওই জায়গা ছেড়ে কোনোভাবেই যেতে চায় না। অনেক সময় দেখা যায় যে সরকার বিভিন্ন জায়গায় অ্যাকোয়ার করে নেয়, সেই জায়গার ন্যায্য মূল্য বা আরো বেশি মূল্য পাওয়ার পরেও
ওই জায়গা ছেড়ে আসতে কিন্তু মানুষের কষ্ট হয়, যদিও বা সরকার জনকল্যাণের জন্য সেই জায়গাগুলো অ্যাকোয়ার করে, যেটার মূল্যও দিয়ে দেয়, কিন্তু কেন আমরা ওই জায়গা ছেড়ে আসতে গেলে কষ্ট পাই? যদিও বা মূল্য তো পাচ্ছি, কারণ হচ্ছে ওই জায়গাতে আমাদের স্মৃতি রয়েছে। ঠিক তেমনি জিনেরা তাদেরকে ভোগ দেওয়ার মাধ্যম দিয়ে ওখান থেকে তাদেরকে বিদায় করলেও ওই যে একটা মায়া, ওই মায়ায় তারা বারবার ফেরত আসে, আর ফেরত আসলেই অনেক ভয়ানক ঘটনাগুলো ঘটতে থাকে। সুদীপ ভাইয়ের মা কিন্তু এখনো অসুস্থ। ওই যে জিনেরা যে তার উপর কুফুরি করেছিল, কুফুরি করে ব্ল্যাক ম্যাজিক করেছিল, সেটার প্রভাবে উনি এখনো অসুস্থ। অনেক ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার তার কোনো রোগ ধরতে পারে না, কিন্তু হুজুররা বলেছিলেন যে ওনার এই কারণে হয়েছে। উনি আমল করছেন, অসুস্থ হন, একটু ভালো হন, এখন অনেকটা ভালো হলেও ওই প্রভাব কিন্তু ওনার কাটে নাই। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে দ্রুত সুস্থতা দান করুন। আর ইয়াসিন আহমেদ ভাই বলেছেন যে ওনাদের ওই গ্রাম সংলগ্ন, তারপরে এই যে মিয়ার বাড়ি, দিঘি সংলগ্ন আরো বেশ কিছু জায়গা নিয়ে অনেক ঘটনা রয়েছে। উনি পর্যায়ক্রমে সেই ঘটনাগুলো আপনাদের হোল ওয়ার্ল্ডের লিসেনারদের জন্য পাঠাবেন। ধন্যবাদ জানাচ্ছি ইয়াসিন আহমেদ ভাইকে। খুবই ভয়ানক ঘটনা আপনি পাঠিয়েছেন। আশা করছি লিসেনারদের এই ঘটনা শুনে ভয়ের এক ভিন্ন জগতে নিয়ে যেতে সক্ষম। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে যে স্টোরিটা আমি শেয়ার করতে চাচ্ছি এই মুহূর্তে, সেটা হচ্ছে এটি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামের ঘটনা। এই স্টোরিটি আমাকে শেয়ার করে দিয়েছেন সৈকত, যার বাড়ি খুলনা, এবং সৈকত মাঝে মাঝে অনেক চমৎকার চমৎকার স্টোরি আমাকে এনে দেয়। এজন্য সৈকতকে ধন্যবাদ। ঘটনাটি বেসিক্যালি যিনি বলেছেন ওনার নাম হচ্ছে আসাদ ভাই, এবং যার সঙ্গে ঘটেছে সেটা হচ্ছে আসাদ ভাইয়ের বাবা। ঘটনাটির সময় ছিল 2012 সালে। আসাদ ভাইয়ের যে বাড়ি, গ্রামের বাড়ি, সেটা সম্পর্কে একটু বলে নেই। সেটা হচ্ছে যে ওনার বাড়িটা যেই জায়গাটাতে, সেই জায়গাটা বিশাল এরিয়া নিয়ে ওনার বাসা। তো বাসার ওনাদের যে থাকার যে ঘরগুলো আছে, সেই ঘরগুলোর পাশে আবার একটি বড় পুকুরও আছে। পুকুরের পাশে বিশাল বাঁশ ঝাড় আছে। আবার ওই বাঁশঝাড়ের পাশাপাশি দুটো কবরস্থান আছে। একটি হচ্ছে ওনাদের পারিবারিক কবরস্থান, আর একটা হচ্ছে ওনারা একটা সাধারণ মানুষের জন্য একটি কবরস্থান বড় করে দান করেছিলেন, সেটা সেই কবরস্থান। এরকম দুটি কবরস্থান ওনাদের বাসার পাশেই আছে আর কি। ওনাদের বাসার পাশে যে পুকুরটা রয়েছে, ওই পুকুরের পাশে যেই বিশাল বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ের পাশে পাশে এই দুটো কবরস্থান আছে। একদিন এই আসাদ ভাইয়ের আব্বা যিনি, উনি যেটি করেন সেটা হচ্ছে যে উনি প্রায় প্রতিদিনই চেষ্টা করেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। উনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উনি ওঠেন। কোনোদিন দেখা যাচ্ছে যে বাসার কাছে যে কলটি রয়েছে, সেই কলেই উনি অজু করেন। আবার কখনো দেখা যাচ্ছে যে পুকুর আছে, পুকুরে উনি অজু করতে চান। একদিন উনি রাত্রে আসলে অতটা ঘুমান নাই। নর্মালি উনি ঘুম থেকে আবার উঠে রাত 2টা-2:30টার দিকে উঠে অজু করে তখন উনি তাহাজ্জুদের নামাজ পড়েন। ওই দিন বিভিন্ন পারিবারিক কারণে ওনার স্ত্রীর সাথে কথা বলতে বলতে দেরি হয়ে যায়। তখন রাত বেজে যায় প্রায় 1টা কি 1:30টা। তখন উনি চিন্তা করেন যেহেতু 1টা-1:30 বেজে গেছে, এখন যদি শুয়ে পড়ি তাহলে তাহাজ্জুদের নামাজের জন্য তো উঠতে পারবো না। তো একটা কাজ করি, একবারে অজু করে আসি, অজু করে তাহাজ্জুদের নামাজটা পড়েই শুয়ে পড়ি। তখন এই চিন্তা করেন। তো এই চিন্তা করলে ওনার স্ত্রীকে বলেন যে এখন আমি আজকে আর কলে অজু করব না, যাই একটু পুকুরের পানিতে আজকে অজু করে আসি। ওই দিনটি আবার ছিল আমাবস্যা। ওই দিনটি না রাত আর কি, এই রাতটি ছিল আমাবস্যার রাত। এটাও ওনার অতটা মনে ছিল না। উনি যখন বাসার থেকে বাসার একদম কাছেই তো পুকুর, উনি যখন বের হয়েছেন একদম ঘুটঘুটে অন্ধকার, তখন ওনার মনে হচ্ছিল যে একটু বাতি নিয়ে আসলে ভালো হতো। আর তখন উনি বুঝতে পারলেন যে আসলে আজকে অমাবস্যা। এই অমাবস্যার কথা চিন্তা করেও উনি আসলে ওরকম কোনো ভয় কখনো পানও নাই। উনি এরকম ওনার সাথে কোনো প্যারানর্মাল বিষয় ঘটতে পারে ওটা উনি চিন্তাও করেননি। উনি যেটি করেন সেটি হচ্ছে যে পুকুরে উনি নামতে যাবেন, পুকুরের ঘাটে। ওই পুকুর ঘাটের পাশেই আরেকটি ওয়াশরুম ছিল। দেখা যাচ্ছে যে ওই ওনাদের বাড়িতে গৃহস্থ বাড়ি,
তো অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক কামলারা ওনার কাজে আসেন, তাদের জন্য বাড়ির বাইরে আলাদা একটা ওয়াশরুম বানানো ছিল। তো উনি হঠাৎ করে খেয়াল করেন যে ওই ওয়াশরুমের দরজাটা তপাস করে খুলে গেল এবং কালো ছায়ার মতো কি যেন বের হয়ে এসে একদম মানে ঝাঁপ দিয়ে পুকুরের পানিতে পড়ে গেল। উনি এই জিনিসটা দেখে আসলে মানে বেশ ভয় পান। ভয় পেলেও উনি চিন্তা করেন যে এত রাত্রেবেলা বের হয়েছি, ছোটখাটো জিনিস যে দেখবো এটা স্বাভাবিক। তো উনি এই চিন্তা করেন এবং উনি আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দেন এবং উনি আবারও পুকুরের ঘাটে নেমে যান, নেমে মানে পানিতে অজু করা শুরু করেন। তো উনি যখন অজু করছিলেন তখন অদ্ভুত একটা ব্যাপার উনি ফিল করছিলেন, সেটা হচ্ছে যে উনি যখন পানিতে হাত ডুবাচ্ছিলেন অজু করার জন্য, ওনার মনে হচ্ছিল যে ওনার হাতের সাথে কোনো একটি হাত মানে ছোঁয়া লাগছে, মানুষের মতো হাত বা অন্য কিছু। তো উনি ফার্স্টে মনে করেছিলেন যে কোনো মাছ হবে হয়তো বা, কারণ অনেক সময় আমরা পুকুরে নামলে আমাদের পায়ের নিচে মাছ পড়ে যায় বা পায়ের সাথে মাছের বাড়ি খায়, এরকম কিন্তু হয়ই। যারা পুকুরে নেমেছেন আপনারা জানেন, এই এক্সপিরিয়েন্স মোটামুটি অনেকেরই আছে, পুকুরে নামলে মাছের সঙ্গে শরীরে টাচ লাগে। তো উনি ফার্স্টে মনে করেছিলেন যে ওনার হাতের সঙ্গে মাছের ছোঁয়া লাগছে, কিন্তু উনি কিছুক্ষণের মধ্যে আবিষ্কার করলেন যে না, এটা তো আসলে মাছের মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো মানুষের নরম হাত বা এই টাইপের কিছু। তো উনি যাই হোক, উনি তারপরও চিন্তা করেন যে মাছই হবে আর কি। এই চিন্তা করে অজু করে পেছন দিকে ঘুরে আস্তে আস্তে ওঠা শুরু করেন, মানে পুকুর ঘাট থেকে উপরের দিকে ওঠা শুরু করেন। কিন্তু তখন উনি ফিল করেন যে কেউ মনে হয় ওনার মানে নরম হাতে ওনার 2 পা ধরে রেখেছে এবং ওনার 2 পা অবশ হয়ে গেছে, উনি কিছুতেই উঠতে পারছেন না, এরকম মনে হচ্ছে। ওই অবস্থায় উনি পেছন দিকে ঘুরে তাকান, কিন্তু উনি কিছুই দেখতে পান না। কিন্তু উনি ফিল করছিলেন ওনার কোনো নরম কোনো হাতটা যদিও বড়, কিন্তু নরম কোনো হাত ওনার পা ধরে রেখেছে, কিন্তু খুব শক্ত করে ধরে নাই, মানে একটা মিডিয়াম ফোর্সে আর কি ধরে রেখেছে। উনি কষ্ট করে মানে উঠে পড়েন, ঘাট থেকে উপরে উঠে পড়েন এবং উঠে দ্রুত বাসায় চলে আসেন। বাসায় এসে ওনার স্ত্রীকে বলেন যে এই ঘটনা, আমি তো এই মানে ঘটনাটা কেবল এক্সপিরিয়েন্স হলো আমার। তখন ওর স্ত্রী বলেন যে আপনি দ্রুত শুয়ে পড়ুন, এখন তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার নেই, ফজরের নামাজের সময় আজান দিলে আমি আপনাকে ডেকে দিব, তখন ওটা ফজরের নামাজ পড়বেন, এখন আর তাহাজ্জুদের নামাজ পড়েন না, আপনি দ্রুত শুয়ে পড়েন, এখনই ঘুমিয়ে পড়ুন। তখন উনি ওনার স্ত্রীর কথা শুনে শুয়ে পড়েন। তখন স্ত্রীর ভাষ্য অনুযায়ী হঠাৎ করে রাতের বেলা এই ওনার শুয়ে পড়ার প্রায় 1 ঘন্টা পরে উনি ঘুমের মধ্যে গোংরাতে থাকেন। আমরা অনেক সময় যে বোবায় ধরা বলি, যেটা এরকম বোবায় ধরা বলতে যেটা বোঝায় আর কি, তো এরকম উনি গোংরাতে থাকেন আর কি। ওনার স্ত্রী ওনাকে ধাক্কা দিয়ে ওনার ঘুম ভাঙিয়ে দেন, বলে কি হয়েছে। উনি বলেন যে না কিছু হয় নাই, তো দুঃস্বপ্ন দেখেছি। উনি এটা বলছেন যে স্বপ্নে দেখলাম যে 2 জন বিশাল দেহী মানুষ আমাকে নিয়ে টানা হেঁচড়া করছে, মানে টানতে টানতে কোথাও জেনে নিয়ে যাচ্ছে, আমি স্বপ্নের মধ্যে এটা দেখলাম। তখন স্ত্রী বলেন আপনি দুঃস্বপ্ন দেখেছেন, আপনি ঘুমিয়ে পড়ুন। উনি আবারও ঘুমিয়ে পড়েন। সকাল মানে ভোরের দিকে ফজরের আজানের দিকে যখন ওনার স্ত্রী ওনাকে ডাকতে যাচ্ছেন, ওনার গায়ে হাত দিয়ে দেখেন প্রচন্ড জ্বর ওনার শরীরে, প্রচন্ড জ্বর, প্রায় 104 এরকম জ্বর আর কি। তখন আসাদ ভাইয়ের আম্মা যিনি আর কি, তো উনি আবার আসাদ ভাইকে মানে ডেকে ওঠান যে তোমার আব্বুর এরকম জ্বর হয়েছে। তখন আসাদ ভাই আসেন, ওনার পাশে যে ঘর ছিল, ওনার যে শরিকরা ছিল এরকম জ্বরের কারণে তারাও আসেন, এসে দেখেন এই ভয়ঙ্কর জ্বর, মানে প্রচন্ড জ্বর। তো সবাই চিন্তা করেছেন নর্মাল জ্বর, কিন্তু যখন ওনার মানে আসাদ ভাইয়ের আম্মা ওনার স্ত্রী যখন বলেন আর কি যে রাতের বেলা তো এই ঘটনা ঘটেছে, তখন ওনারা চিন্তা করেন যেহেতু এটা স্বাভাবিক জ্বর না, তাহলে উনি ভয় পেয়েছেন। তখন ওনাকে মানে ফজরের নামাজের পরপরই বেশ মানে ঝাড়ফুঁক করা হয়। অনেকেই আসেন যারা ঝাড়ফুঁক জানেন, ঝাড়ফুঁক করা হয়, কিন্তু কিছুতে জ্বর সারছিল না। এরকম 3 দিন যায়, 4 দিন যায়, জ্বর আর সারে না। কিন্তু যখন 7-8 দিন হয়ে গেল, তখন ওনারা মনে করেছেন যে এটা মনে হয় টাইফয়েড জ্বর, ভয়ের কারণে জ্বর হলে তো সেরেই যেত, এটা মনে হয় টাইফয়েড জ্বর, কারণ আমরা জানি টাইফয়েড জ্বর কিন্তু বেশ অনেকদিন স্টে করে। তো টাইফয়েড জ্বর মনে করে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার টেস্ট করে, কিন্তু ওনার কোনো টাইফয়েড ধরা পড়ে না।
উনি বেশ কিছু অ্যান্টিবায়োটিক খান, কিন্তু তারপরেও ওনার টাইফয়েড ধরা পড়ে না। তখন আসলে কি হলো এটা মানে কেউ কিছু বুঝতে পারছিলেন না। তখন যেটি হয় সেটা হচ্ছে যে এই আসাদ ভাইয়ের বাসায় বেশ আগে একজন শিক্ষক এসে ওনাদেরকে মানে পড়াতেন। বেসিক্যালি উনি যদিও জেনারেল মানে লাইনের শিক্ষক, বাংলা অঙ্ক ইংরেজি এগুলোই পড়াতেন ওনাদের বাসায় এসে ওনার ভাইদেরকে, কিন্তু উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং দেখলে মনে হতো উনি একজন খুব বড় মাপের একজন হুজুর। এবং উনি যেটি করতেন সেটি হচ্ছে যে উনি অনেক সময় এই তাবিজ কবজ এবং ঝাড়ফুঁক এটা উনি করতেন আর কি, ওই শিক্ষক। তখন আসাদ ভাই ওই শিক্ষকের কথা মনে পড়ে এবং ওনার কাছে যান যে এই ব্যাপার, আপনি একটু এসে আমার আব্বুকে দেখে যান এবং কি ঘটনা ঘটেছে সব কিছু বিস্তারিত বলেন তাকে। তো উনি আসেন, উনি আসার পরে মানে দিনের বেলাতেই সবার সামনে যেটি করেন সেটা হলো ঘরের মধ্যে একটি তারকা চিহ্ন আঁকেন। শ্রোতা বন্ধুরা, আমরা অনেক সময় যে তারা আঁকি, আপনারা খেয়াল করবেন যে তারার কিন্তু শীর্ষ দেশ আমরা মানে 5টি শীর্ষ দেশ আঁকি একটি তারার। তো উনি যেটি করেন সেটি হলো এই তারার যে 5টি শীর্ষ দেশ, এই শীর্ষ দেশে 4টি শীর্ষ দেশে উনি ফুলের মতো মানে কিছু কয়েক টাইপের ফুল রাখেন। ফুল রেখে একটি শীর্ষ দেশে মানে একটি পা যেটা ফাঁকা ছিল ওখানে ওনার শাহাদাত আঙ্গুলি, শাহাদাত আমরা যেটাকে তর্জনী বলি আর কি, এই তর্জনী চেপে ধরে প্রথমে সালাম দেন, নিজেই সালাম দেন এবং কথা বলতে থাকেন। ওখানে অনেকেই উপস্থিত ছিল, সবাই সেটা মানে শুনছিল। কারো উপর পজেস হয়ে মানে করিয়ে যে কোনো কথা, বিষয়টা এমন নয়, সরাসরি কথা। উনি প্রথমে সালাম দেন এবং বলেন যে, খুব সম্মানের সাথে বলেন যে তোমরা ওনাকে কেন আসর করেছ। তখন ওই পাশ থেকে বলছে যে আমরা তো ওনাকে কখনো আসর করি নাই এবং এখনো আমরা তো ওনার সাথেও নাই। তখন বলে যে তাহলে এই যে ওনার যে জ্বর, তারপরে ওনাকে তোমরা ভয় দেখাইলে কেন, আর এই জ্বর হয়েছে কেন। তখন ওই পাশ থেকে বলে যে আসলে উনি যেদিন আমাদের সাথে দেখা হয় এই রাতটা ছিল হচ্ছে অমাবস্যার রাত। আমাদের আসলে কোনো ইচ্ছা ছিল না ওনাকে মানে কোনো ডিস্টার্ব করার, কিন্তু উনি আমাদের মানে চলার পথে চলে আসছেন, যার কারণে আমাদের আসলে সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভাবেই ওনার সঙ্গে একটু ডিস্টার্ব হয়ে গিয়েছে এবং আমরা সত্যি একটু দুষ্টুমি করে ফেলেছি, কিন্তু আমরা তো ওনাকে কোনো ক্ষতিও করি নাই বা আমরা ওনাকে আসরও করি নাই এবং আমরা ওনাকে ধরেও রাখি নাই। তখন বলেছে তাহলে জ্বর আসলো কেন। বলে যে আসলে জ্বর আসছে কারণ মানুষ যখন কোনো জিনের দ্বারা কোনো কারণে প্রভাবিত হয় তখন ভয় পেলে এই জ্বরটা একটু দীর্ঘস্থায়ী হয় এবং এটা সেরেও যায়। ওই জিনেরাই বলছে যে ওনার ভয়ের কোনো কারণ নাই, উনি সেরে যাবেন। তখন ওই ওস্তাদ বা শিক্ষক উনি বলছেন যে তোমরা এখানে কয়জন থাকো। তখন ওই জিনেরা বলছে আমরা 2 ভাই, আমরা এখানে থাকি। বলে তোমরা কি করো। বলে যে এইখানে যে কবরস্থান আছে, এই কবরস্থানের পাশ দিয়ে একটি রাস্তা গিয়েছে এবং আরেকটু সামনে গিয়ে একটা দোকান আছে। তো ওই দোকানটা আসলে আবুলের দোকান নামে পরিচিত। তো ওই দোকান বলে যে আমরা এই দোকানের এই রাস্তাটা আমরা একটা পাহারা দিই, এখানে রাতের বেলা আমরা পাইচারি করে আমরা পাহারা দিই। বলে তোমরা কিভাবে পাহারা দাও। বলে যে আমরা হাতে ল্যাম্প, আমরা যেটাকে কুপি বলি, বলে যে আমরা এই 2 ভাই 2টো কুপি নিয়ে পাহারা দিই। তখন বলে তোমরা কেন এখানে কেন পাহারা দাও। তখন বলে যে এটা আমরা প্রায় 400 বছর ধরে এটা আমরা পাহারা দিচ্ছি এবং আমাদের যিনি মুরব্বী উনি বলে দিয়েছেন যে এই রাস্তাটা যেন আমরা পাহারা দিই এবং আমরা কারো কোনো ক্ষতি করি না। তো ঠিক আছে, তাহলে বললো যে মানে তখন ওই শিক্ষক বলেন ঠিক আছে তাহলে তোমরা ওনাকে ডিস্টার্ব করো না বা এখানকার কারো ওইভাবে কোনো ক্ষতি করো না। তখন ওরা বলেন ঠিক আছে আমরা ওইভাবে কারো ক্ষতি করব না, কিন্তু আমাদের সামনে যদি কেউ পড়েই যায় তখন আমরা যদি কিছু বলি সেটা যেন সবাই একটু মেনে নেয়, তাহলে আমরা খুশি। তখন বলে আচ্ছা ঠিক আছে, আমরা মানুষদেরকে বলে দিব যদি তোমাদের সামনে কেউ কখনো পড়ে যায় তোমরা যেটা বলবা সেটা যেন তারা শোনে। তো এই শর্তে তখন ওই 2 জনকেও ছেড়ে দেয়া হয় এবং আস্তে আস্তে আসাদ ভাইয়ের আব্বা ভালোও হয়ে যান। তো ঘটনা আসলে কিন্তু মানে এটা আসাদ ভাইয়ের সাথে এই ঘটনাটা শেষ, কিন্তু ওই রাস্তার কয়েকটা ঘটনা মানে সেটা আমি আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে যে ওই রাস্তায় কিন্তু এখনো হরহামেশা কিছু ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে অনেক সময় রাতের বেলা দেখা যায় ছোট্ট 2টো আলো মানে এ মাথার থেকে ও মাথা মানে আলো আসা যাওয়া করছে
এটা অনেকে আলে আর আলো মনে করতে পারেন, কিন্তু ওই এলাকার লোক জানে এটা আসলে আলো আর আলো না। সেটা হচ্ছে ওই কবরস্থানের পাশে, ওই পুকুরের পাশে, এই বাস মানে এই বাজার এরিয়াটায় এখানে দুটো জিন থাকে। ইনারাই ওই যে আলো নিয়ে পায়চারি করেন, এটা ওখানকার লোকজন জানে। আর অনেক সময় ওদিক দিয়ে যদি কখনো কোনো লোক রাতের বেলা আসা যাওয়ার সময় কিছু কিছু ডিস্টার্ব ওনারা ফিল করেন। যেমন আমরা মাঝে মাঝে এই টাইপের গল্প শুনেছি যে বাস ছাড়ের পাশ দিয়ে আসার সময় কোনো বাস মানে নুইয়ে থাকে, আবার উপরে উঠে যায়, এরকম কিছু ঘটনা তো ঘটে। এইটা ওই রাস্তার একটা সচরাচর ঘটনা, মানে নিত্য নৈমিত্তিক ঘটনা। এটা অনেকের সাথেই এই ঘটনাটা ওইখানে ঘটে। এবং আরও যেটা হয় সেটা হচ্ছে যে যদি কখনো দেখা যাচ্ছে যে কোনো লোক কোনো কারণে দেরি হয়ে গেছে, হাতে কোনো মাছ মাংস নিয়ে আসছে, তখন স্পেশালি মাছ নিয়ে আসলে তখন ওরা মানুষের সুরতে এসে ওই মাছ দাবি করে। আমরা এই টাইপের গল্প কিন্তু এর আগে অনেক শুনেছি। ওনারা মানুষের এসে এসে মাছ দাবি করে এবং তখন কিন্তু ওই মাছটা দিয়ে দিতে হয়। এটা যে সবসময় যে মাছ দেখলেই যে আসে তা না, হঠাৎ হঠাৎ এরকম হয়। এবং এই মানে এই ভয়ঙ্কর এই বিষয়টার সাথে ওই এলাকার লোক বেশ পরিচিত, তাদের কাছে বেশ অনেকটা এটা স্বাভাবিক হয়েছে। আমাদের কাছে শুনে হয়তো ভয় লাগছে, কিন্তু ওইখানে এই ঘটনাটা মানুষের কাছে অনেকটাই স্বাভাবিক। কিন্তু একবার একটা ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে যে এক ব্যক্তি, ওনারা যেটা মানে আসাদ ভাইয়ের বর্ণনা অনুযায়ী সেটা হচ্ছে যে ঢাকা থেকে একটি লঞ্চ এটি ছাড়ে এবং ছেড়ে এসে প্রথমে ওই আশাশুনি উপজেলার কাছে একটা ঘাট আছে, এই ঘাটের কাছে আসে রাত 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 2:30টার দিকে। তখন ওখানে কিছু যাত্রী নামিয়ে দিয়ে আবার সেটি খুলনায় চলে যায়। তো একজন যাত্রী এরকম মানে উনি চাঁদপুর থেকে বেশ কয়েকটা ইলিশ মাছ কিনেছিল। যখন চাঁদপুরে ঘাটে দাঁড়িয়েছিল তখন উনি বেশ কয়েকটা ইলিশ মাছ কিনেছিল। তখন উনি যখন আসছিল তখন আবার যখন ওই রাত 2:30টার দিকে মানে আশাশুনির ওখানে যেই ঘাট আছে সেই ঘাটে নামিয়ে দেয়, উনি সেটা নিয়ে আসছিলেন আর কি। ওদিক দিয়ে আসার পথে উনি বিষয়টা অতটা জানতেন না যে এখানে এরকম ঘটনা হয়। তো ওনার কাছে মানুষের স্রোতে একজন এসে মাছ চেয়ে বসেন। এখন উনি বলছেন যে উনি আসলে বুঝতে পারেন নাই যে এটা আসলে কি। উনি বলেন যে আপনার মাছ খাওয়ার দরকার, আপনি আমার বাসায় আসেন, রান্না করে আমার পরিবারের সাথে আমি আপনাদেরকে খাওয়াবো। কিন্তু আমি তো অনেক কষ্ট করে মাছটা কিনে নিয়ে আসছি, এত দূর থেকে নিয়ে আসছি, আমি আপনাকে কেন দিব? তখন ওরা বলে যে তোমার কাছে তো 2টা মাছ, তাহলে একটা দিয়ে যাও। বলে যে না, আমি একটাও দিব না। তো ওদের সাথে একটু কথা কাটাকাটি হয়, সে মাছ নিয়ে আগাতে থাকে। আগাতে আগাতে রাস্তার মানে মাটির রাস্তা তো, এক জায়গায় বেশ কাদা ছিল, বৃষ্টির ওই দিন আবার বৃষ্টিও হয়েছিল, কাদা ছিল। তো ওখানে কাদার মধ্যে উনি যখন পা দিয়েছেন তখন উনি মানে ওই লোকটি ফিল করলেন যে উনি আস্তে আস্তে কাদার মধ্যে ডুবে যাচ্ছেন। মানে মনে হচ্ছে চোরা কাদায় পড়ে গেছেন, চোরা কাদায় পড়ে যাচ্ছেন, ডুবে যাচ্ছেন। তখন ওই অবস্থায় উনি চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকেন। ওনার ওই চিৎকার মানে আশেপাশের লোকদের কাছে মানে আশেপাশে অনেকে শুনতে পান যে কোনো লোক চিৎকার করছে। বেশ কিছু লোকজন হাতে টর্চ লাইট নিয়ে বের হয়ে আসেন। বের হয়ে আসার পর তখন ওই ব্যক্তিকে কোমর পর্যন্ত মানে মাটির নিচে মানে কাদার মধ্যে উনি ডুবে গেছেন, এই অবস্থায় এসে লোকজন পান। তখন ওনাকে ওখান থেকে টেনে তোলেন এবং ওনার যে 2টা ইলিশ মাছ ছিল এই 2টা মাছ কিন্তু আর ওখানে পাওয়া যায়নি। তখন উনি সবাইকে বলেন যে এই এই ঘটনা। তখন ওখানকার লোকজন বলেন যে তোমার উচিত ছিল, যেহেতু 2টো মাছের মধ্যে অন্তত একটি মাছ চেয়েছিল, তোমার উচিত ছিল দিয়ে দেয়া, কারণ আমরা এই ঘটনাগুলোর সাথে মানে পরিচিত এখানে। তো তখন উনি বলেন যে আমি তো বিষয়টা জানতাম না, তো যার কারণে আমি তো মানে বুঝতে পারি নাই যে এই ঘটনা ঘটেছে। তো উনি আসেন, উনি আসার পরে মানে দিনের বেলাতেই সবার সামনে যেটি করেন সেটা হলো ঘরের মধ্যে একটি তারকা চিহ্ন আঁকেন। শ্রোতা বন্ধুরা, আমরা অনেক সময় যে তারা আঁকি, আপনারা খেয়াল করবেন যে তারার কিন্তু শীর্ষ দেশ আমরা মানে 5টি শীর্ষ দেশ আঁকি একটি তারার। তো উনি যেটি করেন সেটি হলো এই তারার যেই 5টি শীর্ষ দেশ, এই শীর্ষ দেশে 4টি শীর্ষ দেশে উনি ফুলের মতো মানে কিছু কয়েক টাইপের ফুল রাখেন। ফুল রেখে একটি শীর্ষ দেশে মানে একটি পা যেটা ফাঁকা ছিল ওখানে ওনার শাহাদাত আঙ্গুলি, শাহাদাত আমরা যেটাকে তর্জনী বলি আর কি, এই তর্জনী চেপে ধরে
প্রথমে সালাম দেন, নিজেই সালাম দেন এবং কথা বলতে থাকেন। ওখানে অনেকেই উপস্থিত ছিল, সবাই সেটা মানে শুনছিল। কারো উপর পজেস হয়ে মানে করিয়ে যে কোনো কথা, বিষয়টা এমন নয়, সরাসরি কথা। উনি প্রথমে সালাম দেন এবং বলেন যে, খুব সম্মানের সাথে বলেন যে, তোমরা ওনাকে কেন আসর করেছো? তখন ওই পাশ থেকে বলছে যে, আমরা তো ওনাকে কখনো আসর করি নাই এবং এখনো আমরা তো ওনার সাথেও নাই। তখন বলে যে, তাহলে এই যে যে ওনার যে জ্বর, তারপর তারপরে ওনাকে তোমরা ভয় দেখাইলে কেন? আর এই জ্বর হয়েছে কেন? তখন ওই পাশ থেকে বলে যে, আসলে উনি যেদিন আমাদের সাথে দেখা হয়, এই দিনটা এই রাতটা ছিল হচ্ছে অমাবস্যার রাত। আমাদের আসলে কোনো ইচ্ছা ছিল না ওনাকে মানে কোনো ডিস্টার্ব করার। কিন্তু উনি আমাদের মানে চলার পথে চলে আসছেন। যার কারণে আমাদের আসলে সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভাবেই উনার সঙ্গে একটু ডিস্টার্ব হয়ে গিয়েছে এবং আমরা সত্যিই একটু দুষ্টুমি করে ফেলেছি। কিন্তু আমরা তো ওনাকে কোনো ক্ষতিও করি নাই বা আমরা ওনাকে আসরও করি নাই এবং আমরা ওনাকে ধরেও রাখি নাই। তখন বলেছে, তাহলে জ্বর আসলো কেন? বলে যে, আসলে জ্বর আসছে কারণ মানুষ যখন কোনো জিনের দ্বারা কোনো কারণে প্রভাবিত হয়, তখন ভয় পেলে এই জ্বরটা একটু দীর্ঘস্থায়ী হয় এবং এটা সেরেও যায়। ওই জিনেরাই বলছে যে, উনার ভয়ের কোনো কারণ নাই, উনি সেরে যাবেন। তখন ওই ওস্তাদ বা শিক্ষক উনি বলছেন যে, তোমরা এখানে কয়জন থাকো? তখন ওই জিনেরা বলছে, আমরা 2 ভাই, আমরা এখানে থাকি। বলে, তোমরা কি করো? বলে যে, এইখানে যে কবরস্থান আছে, এই কবরস্থানের পাশ দিয়ে একটি রাস্তা গিয়েছে এবং আরেকটু সামনে গিয়ে একটা দোকান আছে। তো ওই দোকানটা আসলে আবুলের দোকান নামে পরিচিত। তো ওই দোকান বলে যে, আমরা এই দোকানের এই রাস্তাটা আমরা একটা পাহারা দেই। এখানে রাতের বেলা আমরা পাইচারি করে আমরা পাহারা দেই। বলে, তোমরা কিভাবে পাহারা দাও? বলে যে, আমরা হাতে ল্যাম্প, আমরা যেটাকে কুপি বলি, বলে যে, আমরা এই 2 ভাই 2টো কুপি নিয়ে পাহারা দেই। তখন বলে, তোমরা কেন এখানে কেন পাহারা দাও? তখন বলে যে, এটা আমরা প্রায় 400 বছর ধরে এটা আমরা পাহারা দিচ্ছি এবং আমাদের যিনি মুরুব্বি উনি বলে দিয়েছেন যে, এই রাস্তাটা যেন আমরা পাহারা দিই এবং আমরা কারো কোনো ক্ষতি করি না। তো ঠিক আছে, তাহলে বলল যে, মানে তখন ওই শিক্ষক বলেন, ঠিক আছে তাহলে তোমরা ওনাকে ডিস্টার্ব করো না বা এখানকার কারো ওইভাবে কোনো ক্ষতি করো না। তখন ওরা বলেন, ঠিক আছে আমরা ওইভাবে কারো ক্ষতি করব না, কিন্তু আমাদের সামনে যদি কেউ পড়েই যায়, তখন আমরা যদি কিছু বলি সেটা যেন সবাই একটু মেনে নেয়, তাহলে আমরা খুশি। তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমরা মানুষদেরকে বলে দিব, যদি তোমাদের সামনে কেউ কখনো পড়ে যায়, তোমরা যেটা বলবা সেটা যেন তারা শোনে। তো এই শর্তে তখন ওই 2 জনকেও ছেড়ে দেয়া হয় এবং আস্তে আস্তে আসাদ ভাইয়ের আব্বা ভালোও হয়ে যান। তো ঘটনা আসলে কিন্তু মানে এটা আসাদ ভাইয়ের সাথে এই ঘটনাটা শেষ, কিন্তু ওই রাস্তার কয়েকটা ঘটনা মানে সেটা আমি আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে যে, ওই রাস্তায় কিন্তু এখনো হরহামেশা কিছু ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে, অনেক সময় রাতের বেলা দেখা যায় ছোট্ট দুটো আলো মানে এ মাথার থেকে ও মাথা মানে আলো আসা যাওয়া করছে। এটা অনেকে আলেয়ার আলো মনে করতে পারেন। কিন্তু ওই এলাকার লোক জানে এটা আসলে আলেয়ার আলো না। সেটা হচ্ছে ওই কবরস্থানের পাশে, ওই পুকুরের পাশে এই মানে এই বাঁশের এরিয়াটায় এখানে দুটা জিন থাকে। ইনারাই ওই যে আলো নিয়ে পায়চারি করেন। এটা ওখানকার লোকজন জানে। আর অনেক সময় ওদিক দিয়ে যদি কখনো কোনো লোক রাতের বেলা আসা যাওয়ার সময় কিছু, কিছু ডিস্টার্ব ওনারা ফিল করেন। যেমন আমরা মাঝে, মাঝে এই টাইপের গল্প শুনেছি যে, বাঁশঝাড়ের পাশ দিয়ে আসার সময় কোনো বাঁশ মানে নুইয়ে থাকে, আবার উপরে উঠে যায়। এরকম কিছু ঘটনা তো ঘটে। এইটা ওই রাস্তার একটা সচরাচর ঘটনা, মানে নিত্য নৈমিত্তিক ঘটনা। এটা অনেকের সাথেই এই ঘটনাটা ওইখানে ঘটে। এবং আরো যেটা হয় সেটা হচ্ছে যে, যদি কখনো দেখা যাচ্ছে যে কোনো লোক কোনো কারণে দেরি হয়ে গেছে, হাতে কোনো মাছ মাংস নিয়ে আসছে, তখন স্পেশালি মাছ নিয়ে আসলে তখন ওরা মানুষের সুরতে এসে ওই মাছ দাবি করে। আমরা এই টাইপের গল্প কিন্তু এর আগে অনেক শুনেছি। ওনারা মানুষের এসে মাছ দাবি করে এবং তখন কিন্তু ওই মাছটা দিয়ে দিতে হয়। এটা যে সবসময় যে মাছ দেখলেই যে আসে তা না, হঠাৎ হঠাৎ এরকম হয়। এবং মানে এই ভয়ঙ্কর এই বিষয়টার সাথে ওই এলাকার লোক বেশ পরিচিত। তাদের কাছে বেশ অনেকটা এটা স্বাভাবিক হয়ে যায়। আমাদের কাছে শুনে হয়তো ভয় লাগছে, কিন্তু ওইখানে এই ঘটনাটা মানুষের কাছে অনেকটাই স্বাভাবিক। কিন্তু একবার একটা ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে যে, এক ব্যক্তি ওনারা যেটা মানে আসাদ ভাইয়ের বর্ণনা অনুযায়ী সেটা হচ্ছে যে, ঢাকা থেকে একটি লঞ্চ
এটি ছাড়ে এবং ছেড়ে এসে প্রথমে ওই আশাশুনি উপজেলার কাছে একটা ঘাট আছে, এই ঘাটের কাছে আসে রাত 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 2:30টার দিকে। তখন ওখানে কিছু যাত্রী নামিয়ে দিয়ে আবার সেটি খুলনায় চলে যায়। তো একজন যাত্রী এরকম মানে উনি চাঁদপুর থেকে বেশ কয়েকটা ইলিশ মাছ কিনেছিল। যখন চাঁদপুরে ঘাটে দাঁড়িয়েছিল তখন উনি বেশ কয়েকটা ইলিশ মাছ কিনেছিল। তখন উনি যখন আসছিল তখন আবার যখন ওই রাত 2:30টার দিকে মানে আশাশুনির ওখানে যেই ঘাট আছে সেই ঘাটে নামিয়ে দেয়, উনি সেটা নিয়ে আসছিলেন আরকি ওদিক দিয়ে। আসার পথে উনি বিষয়টা অতটা জানতেন না যে এখানে এরকম ঘটনা হয়। তো উনার কাছে মানুষের স্রোতে একজন এসে মাছ চেয়ে বসেন। এখন উনি বলছেন যে উনি আসলে বুঝতে পারেন নাই যে এটা আসলে কি। উনি বললেন যে, "আপনার মাছ খাওয়ার দরকার। আপনি আমার বাসায় আসেন। রান্না করে আমার পরিবারের সাথে আমি আপনাদেরকে খাওয়াবো। কিন্তু আমি তো অনেক কষ্ট করে মাছটা কিনে নিয়ে আসছি, এত দূর থেকে নিয়ে আসছি। আমি আপনাকে কেন দিব?" তখন ওরা বলে যে, "তোমার কাছে তো ২ টা মাছ, তাহলে ১ টা দিয়ে যাও।" বলে যে, "না, আমি ১ টাও দিব না।" তো ওদের সাথে একটু কথা কাটাকাটি হয়। সে মাছ নিয়ে আগাতে থাকে। আগাতে, আগাতে রাস্তার মানে মাটির রাস্তা তো এক জায়গায় বেশ কাদা ছিল। ওইদিন আবার বৃষ্টিও হয়েছিল। কাদা ছিল। তো ওখানে কাদার মধ্যে উনি যখন পা দিয়েছেন তখন উনি মানে ওই লোকটি ফিল করলেন যে উনি আস্তে, আস্তে কাদার মধ্যে ডুবে যাচ্ছেন। মানে মনে হচ্ছে চোরা কাদায় পড়ে গেছেন। চোরা কাদায় পড়ে যাচ্ছেন, ডুবে যাচ্ছেন। তখন ওই অবস্থায় উনি চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকেন। উনার ওই চিৎকার মানে আশেপাশের লোকদের কাছে মানে আশেপাশে অনেকে শুনতে পান যে কোন লোক চিৎকার করছে। বেশ কিছু লোকজন হাতে টর্চ লাইট নিয়ে বের হয়ে আসেন। বের হয়ে আসার পর তখন ওই ব্যক্তিকে কোমর পর্যন্ত মানে মাটির নিচে মানে কাদার মধ্যে উনি ডুবে গেছেন। এই অবস্থায় এসে লোকজন পান। তখন ওনাকে ওখান থেকে টেনে তোলেন এবং উনার যে ২ টা ইলিশ মাছ ছিল এই ২ টা মাছ কিন্তু আর ওখানে পাওয়া যায়নি। তখন উনি সবাইকে বলেন যে এই ঘটনা। তখন ওখানকার লোকজন বলেন যে, "তোমার উচিত ছিল যেহেতু ২ টো মাছের মধ্যে অন্তত ১ টি মাছ চেয়েছিল তোমার উচিত ছিল দিয়ে দেয়া।" কারণ আমরা এই ঘটনাগুলোর সাথে মানে পরিচিত এখানে। তো তখন উনি বলেন যে, "আমি তো বিষয়টা জানতাম না। তো যার কারণে আমি তো মানে বুঝতে পারি নাই যে এই ঘটনা ঘটেছে।"